বগুড়ায় জগন্নাথ দেবের রথযাত্রা বিদ্যুতে স্পৃষ্ট 5 জনের মৃত্যু, আহত 30, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, প্রাণহানি বাড়ার শঙ্কা। কোটা আন্দোলনকারীদের বাংলা ব্লকেটের প্রথম দিনে অচল ঢাকা, কাল শাহবাগ থেকে ফার্মগেট সড়ক অবরোধ, শিক্ষকদের আন্দোলন চলছে। লেখাপড়া বাদ দিয়ে কোটা আন্দোলনের যৌক্তিকতা দেখেন না প্রধানমন্ত্রী, সকলকে সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়ার পরামর্শ। বেনজিরের আশীর্বাদে পিয়ন থেকে কোটিপতি গাজীপুরের মোমেন, মতিউর এখনো দেশে আছে বলছে দুদক, অর্থ পাচারের অনুসন্ধান শেষ পর্যায়ে। এবং পণ্যের জেলায় পানিবন্দী 20 লাখ মানুষ, 10 নদীর পানি বিপদসীমার উপরে, দীর্ঘমেয়াদী বন্যার সংখ্যা, বন্যা পূর্বাভাস কেন্দ্র। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদ। এবারে বিস্তারিত সংবাদ। বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুতের স্পৃষ্টে প্রাণ গেছে অন্তত 5 জনের, আহত হয়েছে আরও 35 জন। রোববার বিকেল 5টার দিকে শহরের সেউজগাড়ি আমতলী মোড় এলাকার ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সঞ্জু রায়ের প্রতিবেদন। আনন্দের রথযাত্রা মুহূর্তেই রূপ নেয় বিষাদে। বগুড়া সেউজগাড়ি সড়ক জুড়ে পড়ে থাকে বহু হতাহত। হতাহতদের আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে বগুড়া শহরের সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে কয়েক হাজার মানুষ বের হয় রথযাত্রায়। 100 গজ এগুতেই রথের উপরিভাগের গম্বুজের সঙ্গে ধাক্কা লাগে 33,000 ভোল্টেজের বিদ্যুতের তার। এতে মুহূর্তেই আগুন ধরে যায় হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারে। কিছু বুঝে ওঠার আগেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অনেকেই লুটিয়ে পড়ে সড়কে। এ সময় ঘটনাস্থলে মৃত্যু হয় 4 জনের। রথের যে গম্বুজটা ছিল অনেক উঁচু, সেই গম্বুজের সাথে মেইন লাইনের যে বৈদ্যুতিক তার সেটির সাথে স্পর্শ লেগে যায় এবং তাৎক্ষণিকভাবে সেখানে আগুন ধরে যায় এবং সেখানে প্রচন্ড ধোঁয়ার তৈরি হয়। অনেকে আহত ছিল, তার মধ্যে আমার ভাইটা মারা গেল এই মাত্র। পরে আহত অনেককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল সহ আশেপাশের বেশ কয়েকটি হাসপাতালে নিলে সেখানে মৃত্যু হয় আরও 2 জনের। তবে ভর্তি হওয়া অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কেউ কোনো বিনা চিকিৎসায় বা কোনো ধরনের না হয় সেটা আমরা। এই ঘটনার পরপরই হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। আহতদের বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। এখন আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি হলো যারা আহত আছে, যারা হসপিটালে ভর্তি হচ্ছে, তাদের ট্রিটমেন্টটা যাতে গুরুত্ব সহকারে দেখা হয়, এই ট্রিটমেন্টটা দেওয়ার জন্য আমরা সবসময় খোঁজখবর রাখছি। এদিকে কারো গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটল কিনা খতিয়ে দেখার কথা বলেন জেলা পুলিশ সুপার। এই ক্ষেত্রে যাতে কোনো ধরনের কোনো স্যাবোটাজ যাতে না হতে পারে তার জন্য কিন্তু আমাদের গোয়েন্দা তৎপরতা থাকে, গোয়েন্দা বাহিনী যারা তারাও কিন্তু এখানে তারা নিয়োজিত থাকে। নিহতদের মধ্যে 4 জনের পরিচয় জানা গেছে। তারা হলেন অলোক, আতসী, নরেশ ও রঞ্জিতা। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। কোটা আন্দোলনকারীদের বাংলা ব্লকেটের প্রথম দিনে অচল পুরো রাজধানী। শাহবাগ সায়েন্স ল্যাব ও চানখারপুল বাংলা মোটর সহ বিভিন্ন পয়েন্টে অবরোধে স্থবির হয়ে আছে ঢাকা। তীব্র যানজটে জনসাধারণের ভোগান্তি পৌঁছেছে চরমে। এক দফা দাবিতে কাল বিকেল 3:30টায় শাহবাগ টু ফার্ম গেট ফের অবরোধের ডাক দিচ্ছে বিক্ষোভকারীরা। জান্নাতুল মোহনার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে সপ্তাহ খানেক ধরে চলছে আন্দোলন। পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচিটির অংশ হিসেবে রোববার দুপুর 3টা থেকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। পরে চানখারপুল শাহবাগ প্রদক্ষিণ করে কোটা বিরোধীরা অবস্থান নেয় বাংলা মোটর। সড়কে যান চলাচল বন্ধ করে এ সময় তারা স্লোগান দিতে থাকে। মুক্তিযুদ্ধের 54 বছর পরে এসো এরকম বৈষম্য কেন? বর্তমানে যে বৈষম্যটা চলছে সেটার বিরুদ্ধে আমাদের আন্দোলন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। যতদিন আমাদের এই বৈষম্যের অবসান না হবে, যতদিন আমরা দাবি পূরণ না হবে, ততদিন আমরা এই রাজপথে থাকবো। আমাদের এটা সবার ছেলেমেয়ের ক্ষেত্রেই প্রয়োজন। আমরা সেই ক্ষেত্রে চাই যে সব যৌক্তিক আন্দোলনগুলো মেনে নেওয়াই উচিত। ফ্যামিলি যারা আছে, গার্জিয়ান যারা আছে, এটা ভুক্তভোগী এবং এটা আন্দোলন সঠিক এবং সহমত প্রকাশ করছি আমরা সারা বাংলাদেশ ব্যাপী। রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শহর জুড়ে দেখা দেয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমরা চাই যত তাড়াতাড়ি পারুক ওটা সমাধান হয়ে যাক, অন্তত সমাধান হয়ে গেলে এই ভোগান্তিটা আমরা। এখানে প্রায় 2 ঘন্টা হলো আমি দাঁড়ায় আছি, গাড়িতে প্রচন্ড গরম, গাড়ি থেকে অলরেডি নেমে আসছি। আমি চাই দ্রুত এটার একটা সমাধান হোক। রাস্তায় যাত্রী গাড়ি আটকায় দিছে, পাবলিকের ভাড়া ফেরত দিতে হয়েছে। এখন মনে করেন এই ঝামেলাটা তো আমরা চাই না, আমরা গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই। সন্ধ্যায় আন্দোলনকারীদের তুলে নিয়ে যাওয়ার গুজব উঠলেও পরে সমন্বয়কারী বিষয়টি খোলাসা করেন। 4 ঘন্টা পর শাহবাগ থেকে উঠে যায় অবরোধকারীরা, পরে স্বাভাবিক হয় যান চলাচল। এবারে 4 দফা দাবি নয়, 1 দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলনের ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। সোমবার দুপুর 3:30 থেকে রাজধানীর শাহবাগ টু ফার্মগেট ও গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কে চলবে বাংলা ব্লকেট। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মবিরতি 2য় সপ্তাহে গড়িয়েছে। অচলাবস্থা কাটাতে নেই কোনো উদ্যোগ, তাই কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা অনেকটাই অনিশ্চিত। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বললেও দাবি পূরণ হওয়ার বিষয়ে সংশয় শিক্ষকরা। মাজহারুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। প্রাঞ্চাঞ্চল্য ক্যাম্পাসগুলোতে এখন কেবলই শুনশান নীরবতা, নেই শিক্ষার্থীদের সরব উপস্থিতি। এজন্য এক ভিন্ন পরিবেশ দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। কবে নাগাদ ক্লাস পরীক্ষা শুরু হবে সেটাও অনিশ্চিত। আন্দোলনে থমকে গেছে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সরকারের উচ্চ মহল থেকে কোনো সংকেত না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন শিক্ষক নেতারা। কেন এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বারবার, এটাই দুঃখজনক। তারা কি মনে করেন 7 দিন ধরে ইউনিভার্সিটি পুরো বন্ধ আছে সারা দেশে, পাঠদান হচ্ছে, তার অর্থ পাঠদানের প্রয়োজন নাই, শিক্ষকের প্রয়োজন নাই, ছাত্ররা ক্লাস করতে পারছে তার প্রয়োজন নাই? আসলে দুঃখজনক। আমরা কি শক্তি প্রদর্শন করতে পারি? আসলে ওনারা কি মাসলম্যানদের বেশি পছন্দ করেন, রাস্তাঘাটে ভাঙচুর বেশি পছন্দ করেন? দুর্নীতিবাজরা দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করছে, সেসব টাকা ফিরিয়ে এনে শিক্ষকদের আগের পেনশন কার্যকর করার আহ্বান জানান শিক্ষক নেতারা। কোন গণতান্ত্রিক রাষ্ট্রে এমনি করে বৈষম্য সৃষ্টি করার কোনো পদক্ষেপ হতে পারে না। আমাদের খেয়ে পড়ে থাকতে দিন। আমরা তো হাজার হাজার কোটি চাই না, আমরা তো শত শত কোটি চাই না। যারা শত শত কোটি টাকা, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নেয়, মানুষের অর্থ তছরূপ করে নেয়, জোর করে নেয়, তাদের অর্থ কেড়ে আনুন। সেই অর্থ দিয়ে রাষ্ট্রের এই সকল জায়গায় সেবা দিন, সেটি হবে উত্তম ব্যবস্থা। আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়ানোয় পেনশন কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেন তারা। আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলন নিয়ে 3 ধরনের বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। 3 ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। প্রথম বিভ্রান্তি হচ্ছে যারা এই প্রত্যয় স্কিম তৈরি করেছেন তারা বলার চেষ্টা করছেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে অসাধারণ উদ্যোগ, সর্বজনীন পেনশন স্কিমের যে অসাধারণ উদ্যোগ, সেটার বিপক্ষে দাঁড়িয়েছে। এটা একটা নিউক্লিয়াস যারা 2015 সালে ষড়যন্ত্র করেছে, যারা রাজতন্ত্রের মতো চলছে, রাজতন্ত্র চালাচ্ছে সরকারের ভিতরে থেকে, 2024 তারা একই কায়দায় প্রত্যয় স্কিমে আমাদেরকে নিয়েছে। প্রত্যয় স্কিম বাতিল, শিক্ষকদের সুপার গ্রেডে পদোন্নতি এবং আলাদা বেতন কাঠামো গঠনের দাবি নিয়ে গত 2 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করে আসছে 39টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কোটা বাতিলের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন সবাইকে পেনশন স্কিমে যুক্ত হওয়া উচিত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সকালে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, লেখাপড়া বাদ দিয়ে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে, লেখাপড়া বাদ দিয়ে কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল
তারা পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা বের করা দরকার। আর হাইকোর্টের রায়টার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস। কাউকে বঞ্চিত না করতেই স্তরভেদে পেনশনের ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে পেনশন স্কিমে যুক্ত হওয়া উচিত। সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি এটা সকলের জন্য। এটা আমাদের নির্বাচনী ইস্তাহারে ছিল, 2008-এর নির্বাচনী ইস্তাহারে আমরা করতে পেরেছি। শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায়, আর বাকিরা বঞ্চিত থাকে। কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। জনগণ ভোট চোরদের ক্ষমতায় থাকতে দেয় না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এজন্যই খালেদা জিয়া 2 বার পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। 96 সালের 15 ফেব্রুয়ারি এই খালেদা জিয়া একেবারে কোনো ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা থেকে খুব গর্ব করেছিল সে ক্ষমতায় এসেছে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ভোট চোরদের ক্ষমতা রাখেনি। আবার যখন গ্যাস বিক্রি করা 25 টাকা দিয়ে 2001-এ ক্ষমতা আসলো, ওই চক্রান্ত করেছিল বলেই কিন্তু জনগণ তাদেরকে মেনে নেয়নি, তাদের সে নির্বাচনও বানচাল হয়ে যায় এবং আবার তারা ক্ষমতাচ্যুত হয়। এ সময় যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। বেনজিরের দেশ ছাড়ার খবরের পর অনেকেই মোমেনের অপকর্ম নিয়ে কথা বলতে শুরু করেছেন। দরিদ্র মোমেনের জীবনে আলাদিনের প্রদীপ হয়ে আসেন বেনজির। সাবেক পুলিশ প্রধানের আশীর্বাদে শূন্য থেকে কোটিপতি হয়েছেন মোমেন। বিশালাকৃতির বাগানবাড়ির পাশাপাশি প্রায় 100 বিঘা জমি নিয়ে গড়েছেন মাছের ঘের। এছাড়াও আছে মুরগি ও গরুর খামার। নজরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে শুভশ্রী রাইট ডেস্ক রিপোর্ট। হ্যাঁ, ছিল আপনার আসলে ওই আপনার গাজীপুরের পিউনের অ্যাসিস্ট্যান্ট অনেক কোম্পানির পরিচয় দেয়, ওই ব্যানার্জির ছত্রছায়ায় হ্যাঁ এই অবস্থা। ব্যানার্জির নাম করে এখন এলাকার মধ্যে প্রভাব বিস্তার করে আমাদের এলাকার যে খ্রিস্টানদের অধ্যুষিত একটা বিল ছিল, এটাকে পুরোপুরি সে নিয়ে মাছের খামার করে একেবারে আমাদের এখানে একটা আলট ছিল, সরকারি আলট ছিল, ওইটা ভরাট করে ফেলছে। এভাবেই বেনজিরের ম্যানেজার পরিচয় দেওয়া মোমেন মিয়ার ফিরিস্তি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করছিলেন জমি হারানো বা নির্যাতনের শিকার এলাকাবাসী। জানা যায়, কালীগঞ্জের নাগরী বাজারে এক খ্রিস্টান ব্যবসায়ী দোকানে চা বিক্রি করতেন মোমেন ও তার বাবা। পরে মোমেন চাকরি নেন গাজীপুর জেলা প্রশাসনের অফিসের পিয়ন পদে। সেখানেই পরিচয় হয় বেনজিরের সাথে। দরিদ্র মোমেনের জীবনে যেন সাক্ষাৎ আলাদিনের প্রদীপ হয়ে আসেন বেনজির। মোমেন খালবিল নদীর জায়গা জোরপূর্বক দখল করে দিয়েছেন বেনজিরকে। সাবেক পুলিশ প্রধানের আশীর্বাদে শূন্য থেকে 100 কোটিপতি হয়েছেন তিনি। এতদিনে ভয়ে মুখ না খুললেও এখন অনেকেই প্রকাশ করছেন তার অপকর্ম। এই যে আমাদের এইখানে বিলে আমাদের 4 বিঘা জায়গা খাইতেছে, এবং যে আপনার জালটা গাড়ছে এইটাও আমার জায়গায়, আবার বাড়িঘর ভাঙতেছে, আমার জায়গা জমি সব ভেঙে দিতেছে। বেনজির সাথে কাজ করতো, সে তাদের পাওয়ারেই সে মানুষের জায়গা টাকা জোর করে সে মানে নিতে চাইতেছে, খাইতেছে। মানুষের জমি দখলে নিয়ে এখন কয়েক কোটি টাকার মালিক মোমেন। রয়ন গ্রামে তৈরি করেছেন বিশালাকৃতির বাগান বাড়ি। তার পেছনে প্রায় 100 বিঘা জমি নিয়ে করেছেন মাছের ঘের। এছাড়া আছে মুরগি ও গরুর খামার। বছর জুড়ে বিল থেকে মাছ ধরে বেনজির আহমেদের বাসে পাঠাতেন মোমেন। সেই দাপট দেখিয়ে বিলে সাধারণ মানুষের মাছ ধরায় দেওয়া হয় নিষেধাজ্ঞা। কেউ না মানলে তাকে পুলিশ বাহিনী দিয়ে থানায় নিয়ে করা হতো নির্যাতন। গঞ্জাম করে, তার মানুষ দিয়ে মারামারি করে, ছেলেরা মাছ মারলে মারধর করে। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেন মোমেন। মোবাইলে কিছু বলা যাবে না, ওইগুলো সাক্ষাৎ কথা বলে এলো, আমার কোনো আমার যেটুক সম্পত্তি আছে এটুক ব্যাখ্যা আছে। আমি কোনোদিন দোষের চাকরিও করি নাই, বোস কামাই ওটা আনি নাই, 900 করি নাই, কোথাও বলতে পারবে না। বর্তমানে মোমেন রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। তাই ভুক্তভোগীদের দাবি, প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত ফিরিয়ে দেওয়া হোক তাদের জমি। নিউজ ডেস্ক, দেশ টিভি। ছাগলকাণ্ডে আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর দেশ ত্যাগ করতে পারেনি বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। তিনি বলেন, যদি তার সম্পদ বিক্রি কিংবা ব্যাংকের টাকা তুলে নেওয়ার মতো ঘটনা ঘটে তাহলে সেটিও খুঁজে জব্দ করা হবে। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধান শেষ পর্যায়ে বলেও জানান আইনজীবী। সাবরিনা মজুমদার রিপোর্টে বিস্তারিত।
বংশমর্যাদা সম্পূর্ণ একটি ছাগলই যেন একটি নিশ্চিত ভবিষ্যতের দ্বার বন্ধ করে দিল। ঈদুল আজহায় 15 লাখ টাকায় ছাগল কেনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরেই শুরু হয় তোলপাড়। এই ছাগল নিয়ে অনুসন্ধান করতে করতেই বের হয়ে আসে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের অবৈধ সম্পদ এবং তার ছত্রছায়ায় বেড়ে ওঠা দুর্নীতিবাজদের তালিকা। এরই সূত্র ধরে মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 866 শতক জমি ও ঢাকার 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত এবং সেই সাথে তিনি, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে মতিউর রহমান এর আগেই দেশ ত্যাগ করেছেন এমন সংবাদ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। দুদকের আইনজীবী জানালেন, তথ্য উপাত্ত বলছে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর দেশ ত্যাগ করতে পারেননি। না, আমাদের যতটুকু ইনফরমেশন উনি দেশ ত্যাগ করতে পারেননি, আমাদের ইনফরমেশন। যদি তার সম্পদ বিক্রি কিংবা ব্যাংকের টাকা তুলে নেওয়ার মতো ঘটনা হয় তাহলে সেটিও খুঁজে জব্দ করা হবে বলেও জানান তিনি। উনি যদি টাকা উঠিয়ে নিয়ে যায় ও সেই টাকা কোথায় গেছে সেটা ট্রেস আউট করার সুযোগ আছে, এবং উনি যদি কোনো সম্পদ কারো কাছে বিক্রিও করে দেয়, অ্যাপার্টমেন্ট যদি বিক্রিও করে দেয়, সেটাও আইনের আওতায় আনা হবে এবং সেটাও সম্পৃক্ত অপরাধ হিসেবে গণ্য হবে। এদিকে সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলার অনুসন্ধান শেষ পর্যায়ে বলে জানান তিনি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি হবে, কারণ এখন তো আমি যতদূর জানি অনুসন্ধান শেষ পর্যায়ে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন আর পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, আদালতে বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা সমীচীন হবে না। দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রথমত, এটি উচ্চ আদালতে বিচারাধীন আছে। আদালতের সিদ্ধান্তের পরে নির্বাহী বিভাগ সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে অবশ্যই একটা ফ্লেক্সিবিলিটি থাকে, সেটার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। ভারতের জন্যই ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। দেশটি এখন তাদের এনার্জি ড্রিঙ্ক হিসেবে কাজ করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর মানিকগঞ্জে দলীয় অপর একটি কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, বিদেশিদের গোলামি করার কারণেই দেশে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। রাজনৈতিক বিরোধী দল বিএনপি সহ ছোট দলগুলোও সরকার বিরোধী কর্মসূচি রাখছে নিয়মিত। তেমনি দেশের সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। সংবাদ সম্মেলনে দলটির সভাপতি বলেন, ভারতের সাথে যে চুক্তি হয়েছে তা দেশের জন্য মঙ্গলজনক নয়। আমার জানা মতে ভারতের রেলওয়েতে শক্তিশালী গোয়েন্দা ইউনিট সহ প্রায় 80,000 অস্ত্রধারী সদস্য রয়েছে। বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতের রেল লাইন স্থাপিত হলে ভারতের রেলওয়ে 80,000 অস্ত্রধারী এবং শক্তিশালী গোয়েন্দাদের বাংলাদেশ কিভাবে সামাল দেবে? এদিকে মানিকগঞ্জের দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চলমান কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে দেশে এখন কতজন প্রকৃত মুক্তিযোদ্ধা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কোটা ছাড়া মেধা ভিত্তিতে চাকরি হতে হবে, মেধার ভিত্তিতে চাকরি হতে হবে, আর না হলে এই দেশ মেধা শূন্য হয়ে যাবে। এই দেশের অফিসগুলোতে মেধা শূন্য মাতাবাড়ি প্রশাসন হবে, এই দেশ ভালোভাবে চলতে পারবে না। সুতরাং এই যে ছাত্র আন্দোলন করছে, তাদের আন্দোলন আমি মনে করি ভুল পথে তারা যাচ্ছে না, সঠিক পথে তারা চলছে। ভারত ছাড়া সরকার প্রধান এক পাও আগাতে পারে না। ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক। রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের ঢাকা মহানগরীর সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। কোথাও যেতে হলে পরে আগে ভারতের অনুমতি নিতে হয়। ভারত যেন এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক,
ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক হিসাবে কাজ করছে, কারণ তাদের সার্টিফিকেট থাকলেই তারা এখন সবকিছু করতে পারে, আর ওদের সার্টিফিকেট না থাকলে শেখ হাসিনা এক পাও যেতে পারেন না, এক ধাপ দিতে পারেন না। অনির্বাচিত সরকারের ক্ষমতা পাকাপোক্ত করতে দেশের প্রশাসন বদ্ধপরিকর বলে উল্লেখ করেন বিএনপির নেতা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। দেশের 15 জেলায় বন্যায় পানিবন্দী কয়েক লাখ পরিবার। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। সড়কে পানি ওঠায় অনেক জেলায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বন্ধ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, ভেসে গেছে মাছের ঘের, নষ্ট হয়েছে বিভিন্ন ফসল। অনেকেই বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন শেল্টার সেন্টারে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। দেশের 15টি জেলায় চলমান বন্যায় পানিবন্দী লাখো পরিবার। বেহাল যাতায়াত ব্যবস্থা, দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট, বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান। উজানের পানি বৃদ্ধি ও ধারাবাহিক বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে অন্তত 34টি ইউনিয়নে নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে ডুবে গেছে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান স্থগিত সহ প্রায় 4960 হেক্টর জমির ফসল নিমজ্জিত পানিতে। যত ফসল সবজি উৎপাদন হয় সব কিছুই আমাদের তলায় গেছে। কামাই কাজি করা কষ্ট, গরু ছাগল পালা কষ্ট, বাজারঘাট করা কষ্ট, খাওয়া দাওয়া কষ্ট, রান্না বান্না জানা, পানি গরম পানি। রাস্তাঘাট দিয়ে ভিতরে আঙুল এলাকায় কম, তারপরে যা আছে একবারে সমান হয়ে গেছে পানিটা। পানি আরো 2-3 দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে জানিয়ে মাঝারি আকারের বন্যার কথা বলছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বলছে জেলা প্রশাসক। 7 থেকে 8 তারিখ পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এতে আমাদের কিন্তু মাঝারি থেকে ভারী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আমাদের প্রস্তুতি আছে, আমরা আশা করছি যে যদি বন্যা হয় তাহলে আমরা এটা সফলতার সাথে মোকাবেলা করতে পারব। জামালপুরে যমুনার পানি কিছুটা কমলেও 23টি ইউনিয়ন ও 3টি পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী। পানিতে ডুবে মেলান্দহ মাহমুদপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ সহ তলিয়ে গেছে 7000 হেক্টর ফসলি জমি। গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 2000 মানুষ। এসব এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। গাইবান্ধায় বন্যার পানি কিছুটা কমলেও 4 উপজেলার 29টি ইউনিয়নে পানিবন্দী রয়েছে অন্তত 70,000 পরিবার। টানা 8 দিনের বন্যায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট সহ সাপের ভয় এখানকার বানভাসীদের। উপায় না পেয়ে অনেকে গবাদি পশু নিয়ে আশ্রয় নিতে শুরু করেছেন নিকটবর্তী বাঁধে। ভারী বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করেছে। ইতিমধ্যে মনু নদী বিপদসীমার 185 সেন্টিমিটার, ধলাই 376 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। সেই সাথে কুশিয়ারা নদীর পানিও কমতে শুরু করেছে। অন্যদিকে জুড়ি নদীর পানি বিপদসীমার 185 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পাঠদান বন্ধ রয়েছে 168টি প্রাথমিক বিদ্যালয় ও 35টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায়। জেলার 5টি উপজেলায় এখনো প্রায় 3.5 লাখ মানুষ পানিবন্দী। গরুঘর পানি, ধান বীজ ফালাইছিলাম, আবার পানি লই আছে। পানি আইছে, এরপর থেকে আমরা পানি তুই বাস করতেছি। ও গরুর ভিতরে চুকির উপরে বয়াতে এতটা দিন ধরে পানি হয়ে গেল, আজ বন্ধু কোনো খেওয়াই একটা মাইসে দিয়েছে না আমরা রে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী সপ্তাহে আবারও ভারী বৃষ্টিপাতের দীর্ঘমেয়াদী বন্যার আশঙ্কা করেছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বর্তমানে উত্তরাঞ্চলে 10টি নদীর 21টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যা দুর্গত 18 জেলায় 40,000-এরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে জানান দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। দুর্গম কিছু এলাকায় এখনও ত্রাণ পৌঁছানো না গেলেও পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে বলেও জানান মন্ত্রী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। টানা বর্ষণ আর উজানের ঢলে তলিয়ে গেছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের 18 জেলা। পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। 10টি নদীর 21টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে বইছে। আগামী 3 দিন কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে ব্রহ্মপুত্র ও যমুনার পানি কিছুটা কমলেও তিস্তা, ধরলা, দুধকুমার নদীর নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
10 জুলাইয়ের পরে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে মধ্যমেয়াদী বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 11-12 তারিখে আবহাওয়ার পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে দেশের উত্তরাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে আবারও একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সময়ে পানি সময় বিশেষে আবারও কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং পানি হ্রাস পাওয়া, প্রধান নদী ব্রহ্মপুত্র যমুনার হ্রাস পাওয়ার যে প্রবণতা সেটা কিছুটা স্তিমিত হয়ে আসতে পারে। গেল কয়েক বছরের তথ্য বিশ্লেষণে এবার দীর্ঘমেয়াদী বন্যার আশঙ্কাও করছেন তারা। পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে অন্তত আরও 3 দিন বা 4 দিন পর্যন্ত পানি বিপদের উপরে থাকবে। সেই হিসাবে বন্যার মেয়াদ দেখা যাচ্ছে যে এটা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ এরকম মেয়াদি একটা বন্যার সম্ভাবনা রয়েছে। সপ্তাহ ধরে চলা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো ত্রাণ পাননি বলে অভিযোগ সাধারণ মানুষের। বাড়িঘর, গবাদি পশু পাখি সবাই আমাদের কষ্টে আছি। সরকার যদি একটু কিছু সাহায্য করতো গরিব মানুষের নিগা, তাহলে হয়তো গরিব মানুষ খায়া কিছু বাঁচতে পারতো। এখন মনে করেন কিছু সাহায্য যদি শুকনা খাবার যদি আসে তাহলে মানুষ হয়তো কিছু পরিবার একটু গেলা এই সচ্ছলভাবে মানে দিনটা কাটাতে পারবো যে পর্যন্ত পানি থাকে। তবে ক্ষতিগ্রস্ত এলাকায় এরই মধ্যে ত্রাণ পৌঁছানোর কার্যক্রম শুরু করেছেন বলে দাবি করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। জেলা প্রশাসকরা আমাদেরকে আশ্বস্ত করেছেন, সমস্ত জেলা প্রশাসকরা, যে সেখানে তাদের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং পর্যাপ্ত দ্রব্য সামগ্রী রয়েছে, যখন যেটা প্রয়োজন তারা সেটা মিট আপ করার জন্য কাজ করতেছে। পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে সতর্ক সীমায় পানি প্রবাহিত হলেও উত্তরের পানি মধ্যাঞ্চলে প্রবেশ করলে বন্যার আশঙ্কা দেখা দিতে পারে এসব অঞ্চলেও। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। অস্থিরতার মধ্যেই বাজারে আরেক দফায় বাড়ল চালের দাম। কুষ্টিয়ার বাজারে সব ধরনের চাল বিক্রি হচ্ছে 2 থেকে 4 টাকা বাড়তির দামে। কোনো কোনো চালের দাম আবারও বেড়েছে 10 টাকার উপরে। এ নিয়ে মালিকরা বলছেন বাজারে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় বাড়ছে চালের দাম। আর দফায় দফায় এমন চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। বোরো ধানের মৌসুম শেষ হতে না হতেই আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। হঠাৎই বাজারে সব ধরনের চালের দামই কেজি প্রতি বেড়েছে 2 থেকে 4 টাকা। কুষ্টিয়ার বাজারে সরু মিনিকেট চাল কেজি প্রতি 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 66 টাকায়। কাজললতা চাল কেজিতে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা। আর মোটা আটাশ চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 54 টাকায়। এছাড়াও সবচেয়ে বেশি বেড়েছে বাসমতি চালের দাম, যা কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 86 টাকায়। মিনিকেট চাউলগুলো ঈদের আগের চাইতে 2 টাকা কেজিতে বেশি বিক্রি হচ্ছে, অর্থাৎ 66 টাকা। কাজললতা চালটা আমরা যেটা 57 বিক্রি করেছি সেটা এখন 60 টাকা বিক্রি করা হচ্ছে, 3 টাকা করে বাড়ছে। বাসমতি চাউলটা আমরা প্রথমে বিক্রি করলাম হলো আপনার 75 থেকে 78 টাকা, বর্তমানে সেটা রেট হলো 86 টাকা। আমাদের জেলা প্রশাসক মহোদয় বলে দিয়েছেন যে আপনারা কেজিতে 2 টাকা লাভ করবেন, সেক্ষেত্রে আমরা 2 টাকা লাভেই বেচছি। এদিকে দ্রব্যমূল্যের বাজারের অস্থিরতার মধ্যেই আবার আরেক দফায় চালের দাম বাড়াই ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। এই যে দিনের পর দিন চালের দাম বাইরে যাচ্ছে, এখন এক কেজি চাল কিনলে যাচ্ছে তরকারি কেনার টাকা থাকে না। চালের দাম 1 টাকা বাড়া মানে আমাদের জীবনের উপর জুলুম। প্রত্যেকটি জিনিসের দাম যেভাবে বাড়ছে আমাদের দিন চলা খুব কষ্ট হয়ে গেছে। আজকে দেখছি চাল একরকম দাম, কালকে সকালে এসে দেখছি আরেক রকম দাম। আর দফায় দফায় চালের এমন দাম বৃদ্ধি নিয়ে ধানের দাম বৃদ্ধি সহ মিল মালিকরা দেখাচ্ছেন নানা অজুহাত। বলছেন ধানের বাজার নিয়ন্ত্রণের কথা। চাষি ধান কম দামে বেচতে চাচ্ছে না, চাষি ধান তার ঘরে রাখতেছে, আর কিছু ব্যবসায়ীরা এই ধানগুলো কিনে স্টক করতেছে। এই কারণে বাজারটা বেড়ে গেছে, ধানের বাজার অনেক বাড়তি। এই ঈদের পরে আসে সেটা 1 মণ ধানের উপরে 120 থেকে 30 টাকা বেড়ে গেছে। মান কেনার চাহিদা বেশি, মাল আপনার হলো হাটে যে বাজারে গেলে বাদে ধান কেনার লোক বেশি হচ্ছে। এখানে তো কোনো ধানের বাজারে কোনো রেট নাই। আজ আপনারা আমাদের মিল মালিকরা এসে ধরতে পারতেছেন কেন চালের বাজার বাড়ছে। আপনারা ধানের বাজারে যায় বলেন যে আপনারা এই দামে বেশি ধান বিক্রি করতে পারবেন না। মিল মালিকদের দফায় দফায় চালের দাম বৃদ্ধির এমন প্রবণতা দ্রুত বন্ধ না করা গেলে অস্থিরতা কাটবে না দেশের চালের বাজারে। তাই যে কোনো মূল্যে চালের বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বগুড়ায় জগন্নাথ দেবের রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট 5 জনের মৃত্যু, আহত 30, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, প্রাণহানি বাড়ার শঙ্কা।
কোটা আন্দোলনকারীদের বাংলা ব্লকেটের প্রথম দিন অচল ঢাকা। কাল শাহবাগ থেকে ফার্মগেট সড়ক অবরোধ, শিক্ষকদের আন্দোলন চলছেই। লেখাপড়া বাদ দিয়ে কোটা আন্দোলনের যৌক্তিকতা দেখেন না প্রধানমন্ত্রী, সকলকে সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়ার পরামর্শ। বেনজিরের আশীর্বাদে পিয়ন থেকে কোটিপতি গাজীপুরের মোমিন, মতিউর এখনো দেশেই আছে বলছে দুদক, অর্থ পাচারের অনুসন্ধান শেষ পর্যায়ে। এবং 15 জেলায় পানিবন্দী 20 লাখ মানুষ, 10 নদীর পানি বিপদসীমার উপরে, দীর্ঘমেয়াদী বন্যার সংখ্যা বন্যা পূর্বাভাস কেন্দ্রে। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউব আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।